শহরের বুক চিরে যখন আম, কোটি কোটি টাকার কোনো মেগা স্ট্রাকচার বা বিশাল একটা উড়াল সড়ক তৈরি হয় তখন সাধারণ মানুষের চোখে আসলে কি ভাসে? হুম স্বভাবতই একটা ট্রেন বা মেট্রো ছবি। একদম। আধুনিক নগর পরিকল্পনার অলিখিত নিয়ম অনুযায়ী আমাদের মনে হতে পারে যে সেই উড়াল সড়কের ওপর দিয়ে নিশ্চয়ই ঝকঝকে কোনো মেট্রো রেল, লাইট রেল বা অন্তত মোনোরেল চলবে। রাইট। কিন্তু একবার কল্পনা করা যাক, মাথার ওপর দিয়ে যাওয়া একটা সুবিশাল কংক্রিটের ব্রিজের দিকে তাকালে দেখা গেল সেখানে কোনো ট্রেন নয়, বরং চলছে সাধারণ যাত্রীবাহী বাস। শুনতে কিন্তু বেশ অদ্ভুত লাগে বিষয়টা। হ্যাঁ, মানে শুনতে ৮-১০টা মেগা প্রজেক্টের ব্যর্থতা বা কোনো অদ্ভুত আপসের মতো মনে হলেও বাস্তবে এটি আধুনিক নগর পরিকল্পনার অন্যতম সেরা একটি মাস্টার স্ট্রোক হতে পারে। ঠিক। প্রথম দেখায় এই ধারণাটি অত্যন্ত বেমানান লাগতে পারে। মানে এত বিশাল বাজেট, এত বড় নির্মাণযজ্ঞ, সবকিছু শেষে শুধু বাস চালানোর জন্য আস্ত একটা ফ্লাইওভার। সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে হিসাবটা ঠিক মিলছে না। আর এই আপাতদৃষ্টিতে অমিল মনে হওয়া হিসাবটাই আজকের এই গভীর বিশ্লেষণের মূল বিষয়। ট্রানজিট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের একটি দারুণ গবেষণামূলক ভিডিও আছে, যার শিরোনাম মেক্সিকো সিটিজ এলিভেটেড ট্রলি বাসেস উইয়ার্ড বাট মেক সেন্স। মূলত তার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই আলোচনা। চমৎকার একটা টপিক। মেক্সিকো সিটির রুট 10 ঠিক এই কাজটাই করেছে। তারা মাটির ওপর দিয়ে বাসের জন্য আলাদা উড়াল সড়ক বানিয়েছে। আজকের এই আলোচনায় আমরা খতিয়ে দেখার চেষ্টা করব এই অদ্ভুত সিদ্ধান্তের পেছনের বুদ্ধিদীপ্ত কারণগুলো। অবশ্যই। মেক্সিকো সিটির মতো এত বড় আর জনবহুল একটা শহরে হঠাৎ করে এমন একটা আনঅর্থোডক্স বা বলতে গেলে প্রথা ভাঙা প্রজেক্টের দরকারটা আসলে কোথায় ছিল? উম, এর উত্তর খুঁজতে হলে আমাদের মেক্সিকো সিটির মানচিত্র আর সেখানকার পরিবহন ব্যবস্থার একটু গভীরে যেতে হবে। মেক্সিকো সিটির দক্ষিণ দিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডোর রয়েছে, যার নাম AJ8। আচ্ছা। তো একটি শহরের কেন্দ্র থেকে বাইরের দিকে যাওয়ার ব্যবস্থা সাধারণত বেশ ভালো থাকে, কিন্তু শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আড়াআড়ি বা পূর্ব-পশ্চিমে যাওয়ার পথগুলো, মানে সেগুলো সবসময় একটু অবহেলিত থেকে যায়। হ্যাঁ, এটা অনেক শহরেরই একটা কমন সমস্যা। একদম। এই যে 8 করিডোরের আশপাশে মেট্রো লাইন 12, লাইন 8 এবং লাইন এর কিছু অংশ আগে থেকেই ছিল। কিন্তু এই লাইনগুলোর মাঝখানের অংশে মানুষের যাতায়াতের জন্য কোনো নিরবচ্ছিন্ন সংযোগ ছিল না। মানে একটা বড় গ্যাপ ছিল মাঝখানে। ঠিক তাই। একটা বিশাল জনপদ প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাত। তারপর ২০১৮ সালে শহরের মোবিলিটি সেক্রেটারি, যাদেরকে সংক্ষেপে সেমোভি বলা হয়, তারা এই রুটটি নিয়ে একটা বিস্তর গবেষণা চালায়। আচ্ছা, তাদের ফাইন্ডিংস কি ছিল? তাদের গবেষণায় একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে যে এই নির্দিষ্ট এলাকার ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থার জন্য ইলেকট্রিক ট্রলিবাস এবং বিআরটি, মানে বাস র্যাপিড ট্রানজিট ব্যবস্থাই হল সবচেয়ে যৌক্তিক সমাধান। উম, বিআরটি ব্যবস্থা তো বর্তমান বিশ্বের অনেক শহরেই বেশ পরিচিত। সাধারণ বিআরটি তো রাস্তার ঠিক মাঝখান দিয়ে ডেডিকেটেড বা আলাদা লেনের মাধ্যমে যায়। রাইট। কিন্তু মেক্সিকো সিটির এই করিডোরে এমন কী পরিস্থিতি ছিল যে মাটির ওপর দিয়ে সেই সাধারণ বিআরটি বানানো সম্ভব হলো না? এখানেই সবচেয়ে বড় নগর পরিকল্পনা সংক্রান্ত চ্যালেঞ্জটা সামনে আসে। সাধারণ বিআরটি বানানোর প্রধান শর্তই হল রাস্তার প্রশস্ততা, মানে রাস্তা চওড়া হতে হবে। হ্যাঁ, জায়গা তো লাগবেই লেনের জন্য। মেক্সিকো সিটির অন্যান্য যেসব রাস্তায় আগে সফলভাবে বিআরটি তৈরি হয়েছে সেগুলো বেশ চওড়া ছিল, কিন্তু এই রুটটি ছিল তুলনামূলকভাবে বেশ সংকীর্ণ। যদি এখানে রাস্তার মাঝখান দিয়ে বিআরটি লেন তৈরি করা হতো, তবে সাধারণ গাড়ি চলাচলের জন্য প্রতিদিকে 3টি লেনের বদলে মাত্র 1টি বা 2টি লেন অবশিষ্ট থাকত। সর্বনাশ! আর একটা ব্যস্ত শহরে গাড়ির লেন কমিয়ে দেওয়া মানেই তো প্রতিদিনের ট্রাফিক জ্যামকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। ওঠাই উচিত। হ্যাঁ, পেপারে শুনতে ভালো লাগে কথাটা। কিন্তু বাস্তবে একটি শহরের প্রশাসনের ওপর এই ধরনের সিদ্ধান্ত তীব্র রাজনৈতিক এবং সামাজিক চাপ তৈরি করে। এই নির্দিষ্ট রুটে প্রতিদিন প্রচুর মালবাহী ট্রাক বা ফ্রেট ট্রাফিক চলাচল করত। এসব ট্রাককে অন্য কোনো বিকল্প রাস্তায় সরিয়ে দেওয়ারও কোনো উপায় ছিল না। আচ্ছা, মানে কোনো বাইপাস রোড ছিল না? একদমই না। ওই এলাকায় ভারী ট্রাক চলাচলের উপযোগী তেমন কোনো বাইপাস রাস্তায় ছিল না।
আর মালবাহী ট্রাকের চালকদের তো আর বাসে যাতায়াত করার পরামর্শ দিয়ে শহরে সাপ্লাই চেইন সচল রাখা সম্ভব নয়, তাই না? একদমই সম্ভব নয়। লজিস্টিক্স বা পণ্য পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার একটা বিশাল ঝুঁকি ছিল। এই পরিস্থিতিটা আসলে অনেকটা একটা ছোট অ্যাপার্টমেন্টে বিশাল সাইজের একটা সোফা ঢোকানোর চেষ্টার মতো। মানে সোফাটা ঘরের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আবার অ্যাপার্টমেন্টের দেয়াল ভেঙে জায়গাও বড় করা যাবে না। দারুণ একটা উদাহরণ দিয়েছেন, ঠিক এই অবস্থাই হয়েছিল। অন্যদিকে সোর্সের তথ্য অনুযায়ী যাত্রীদের চাহিদাও ছিল আকাশচুম্বী। মাত্র ৮ কিলোমিটার রাস্তার উপর প্রতিদিন প্রায় ১ লক্ষ যাত্রীর যাতায়াতের সম্ভাবনা ছিল। হ্যাঁ, বিশাল একটা নাম্বার। এই পরিমাণ যাত্রী তো সাধারণ বিআরটি সিস্টেমের সর্বোচ্চ ধারণ ক্ষমতার প্রায় শেষ সীমানায় গিয়ে পৌঁছায়। রাস্তার একপাশে পার্কিং লেনের জায়গায় কোনো মতে একটা দায়সারা বাস লেন তৈরি করার সুযোগ হয়তো ছিল, কিন্তু ১ লক্ষ যাত্রীর বিশাল চাপ সামলানোর জন্য ওই ধরনের জোড়াতালির সমাধানে কোনো কাজই হতো না। উল্টো বাসগুলো ট্রাফিক জ্যামে আটকে পুরো সিস্টেমটাই অকার্যকর হয়ে পড়ত হয়তো। ঠিক, তো রাস্তার নিচে জায়গা নেই, দুই পাশেও জায়গা বাড়ানো সম্ভব নয়, তাই তারা বাধ্য হয়ে শূন্যের দিকে তাকালো। মানে ফ্লাইওভারের চিন্তাটা এখান থেকে এলো। হ্যাঁ, পুরো বিআরটি সিস্টেমটাকেই রাস্তার ওপরে অর্থাৎ একটা উড়াল সড়কে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো। সোর্সে এখানে তৎকালীন মেয়রের কিছু লক্ষ্যের কথাও বলা হয়েছে, যা এই পুরো প্রজেক্টের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। মেয়রের লক্ষ্যগুলো কেমন ছিল? তৎকালীন মেয়র তার নির্বাচনী প্রচারণায় শহরের প্রান্তিক এবং কর্মজীবী মানুষের পরিবহন ব্যবস্থা উন্নয়নের অত্যন্ত জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই রুটটি মূলত সেই প্রান্তিক মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ ছিল। বুঝতে পারছি। তাই তিনি এমন একটি প্রজেক্ট চেয়েছিলেন যা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও মানুষের সময় বাঁচাবে। একই সাথে রাস্তার লেন কমিয়ে দিলে শহরের ব্যবসায়ী এবং সাধারণ গাড়ি চালকদের যে ক্ষোভ তৈরি হতো, মানে সেই রাজনৈতিক ঝুঁকিটাও তিনি এড়াতে চেয়েছিলেন। এখানে আমাদের শ্রোতাদের জন্য একটি বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই। সোর্সে উল্লেখ করা হয়েছে যে যিনি মেক্সিকো সিটির এই প্রজেক্টের নেতৃত্ব দিয়েছিলেন তিনি বর্তমানে মেক্সিকোর প্রেসিডেন্ট। রাইট। বর্তমান সময়ে তার এবং তার দলের বেশ কিছু পরিবহন ও অবকাঠামো সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু আজকের এই আলোচনায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়টি দেখছি। আমরা কোনো রাজনৈতিক দলের বা নির্দিষ্ট নেতার পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছি না। একদমই তাই। আমাদের লক্ষ্য শুধুমাত্র এই এলিভেটেড বিআরটি কনসেপ্টের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক মেকানিজম বা কার্যপ্রণালী বিশ্লেষণ করা। ঠিক, আমাদের মনোযোগ শুধুমাত্র ডেটা এবং প্রজেক্টের কাঠামোগত কার্যকারিতার ওপর। তবে আলোচনার এই পর্যায়ে এসে আমার মনে একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে। বলুন। যখন সিদ্ধান্ত হয়েই গেল যে শূন্যের ওপর একটা ফ্লাইওভার বা ব্রিজ বানানো হবে এবং কোটি কোটি টাকা খরচ হবেই, তাহলে সেখানে বাসের বদলে লাইট রেল বা ট্রেন কেন নয়? এটা অনেকেই ভাবে। ওরাল সড়ক মানেই তো সাধারণত আধুনিক মেট্রো ব্যবস্থা। কাঠামো তো বানানোই হচ্ছে, শুধু বাসের বদলে ট্রেনের বগি বসিয়ে দিলেই তো হতো। সাধারণ বাসের ওপর ভরসা করার পেছনের মেকানিজমটা আসলে কি? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক, আর এর উত্তরটা লুকিয়ে আছে কাঠামোগত পদার্থবিজ্ঞান এবং অর্থনীতির এক জটিল সমীকরণে। ব্রিজ বানালেই যে সব যানবাহনের জন্য খরচ সমান হবে, বিষয়টা মোটেও তা নয়। আচ্ছা। সোর্সের ডেটা অনুসারে এই রুট 10 তৈরি করতে খরচ হয়েছে প্রায় $200 মিলিয়ন, মানে প্রতি কিলোমিটারে $27 মিলিয়ন। সাধারণ রাস্তার উপর বিআরটি বানানোর চেয়ে এটি প্রায় 2.5 গুণ বা $120 মিলিয়ন বেশি। কিন্তু ট্রেনের সাথে যদি তুলনা করা হয়? ঠিক, যদি এই একই রুটে একই উচ্চতায় বাসের বদলে লাইট রেল চালানো হতো, তবে খরচ দ্বিগুণের বেশি বেড়ে যেত। আর যদি হেভি রেল বা মেট্রো বানানোর কথা ভাবা হতো, তবে খরচ বাড়ত প্রায় 5 গুণ। 5 গুণ? হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড টানেলের কথা তো বাদই দিলাম, সেটা শহরের বাজেটের একেবারে বাইরে ছিল। কিন্তু এই আকাশপাতাল পার্থক্যের পেছনের বিজ্ঞানটা কি? বাস আর ট্রেনের জন্য ফ্লাইওভার বানানোর খরচে এত তফাৎ কেন হবে? এর প্রধান কারণ হল ওজনের বিতরণ বা ওয়েট ডিস্ট্রিবিউশন। একটা ট্রেনের কাঠামো আর বাসের কাঠামোর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ওজনটা কি মেইন ফ্যাক্টর এখানে? একদম। ট্রেনের চাকার যে অংশটা থাকে, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বগি বলা হয়, তার এক একটির ওজনই প্রায় 8 টন। একটু ভেবে দেখুন, শুধু চাকার অংশটার ওজন একটা আস্ত আর্টিকুলেটেড বাসের সমান। ওহ বাপরে! এর উপর ট্রেনের বডি অত্যন্ত ভারী স্টিল দিয়ে তৈরি করতে হয়, কারণ অন্য ট্রেনের সাথে সম্ভাব্য সংঘর্ষ বা ইমার্জেন্সি ব্রেক করার সময় প্রচণ্ড ধাক্কা বা গতিশক্তি সহ্য করার মতো কাঠামোগত শক্তি ট্রেনের থাকা বাধ্যতামূলক।
এই পদার্থবিজ্ঞানের বিষয়টা অনেকটা কাঠের মেঝের উপর হাই হিল জুতো বনাম স্নিকার্স পরে হাঁটার মতো ব্যাপার, তাই না? আরে এটা এই পরিস্থিতি বোঝার জন্য দারুণ একটা দৃষ্টান্ত। মানে হাই হিল জুতো যেমন পায়ের পুরো ওজনকে একটা অত্যন্ত ছোট বিন্দুতে কেন্দ্রীভূত করে কাঠের মেঝেতে প্রচণ্ড চাপ দেয় এবং অনেক সময় মেঝেতে দাগ ফেলে দেয়, ট্রেনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। রাইট। ট্রেনের বিশাল চাকাগুলো স্টিলের তৈরি এবং এগুলো লোহার ট্র্যাকের সংস্পর্শে আসে মাত্র কয়েক বর্গ সেন্টিমিটার জায়গায়। ফলে ট্রেনের বিশাল ওজন এবং গতিশক্তি ওই নির্দিষ্ট কয়েকটা বিন্দুতে প্রচণ্ড চাপ তৈরি করে। অন্যদিকে বাসের রাবারের টায়ার স্নিকার্সের মতো কাজ করে ওজনকে অনেকখানি জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে দেয়। পদার্থবিজ্ঞানের এই সাধারণ নিয়মটাই পুরো প্রজেক্টের খরচের হিসাব পাল্টে দেয়। স্টিলের চাকা রাবারের মতো ফ্লেক্সিবল নয়। ঠিক। ট্রেনের ওজন যেহেতু কয়েকটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, তাই সেই প্রচণ্ড চাপ সহ্য করার জন্য ব্রিজের ডেক বা পাটাতনকে অনেক বেশি পুরু এবং নিরেট কংক্রিট দিয়ে বানাতে হয়। শুধু পাটাতন নয়, এর নিচে থাকা গার্ডার, সাপোর্ট পিলার এবং মাটির নিচে থাকা ফাউন্ডেশন বা ভিত্তি সবকিছুকে অনেক বেশি মোটা ও মজবুত করতে হয়। মানে পুরো স্কেলিটনটাই অনেক ভারী হতে হবে। হ্যাঁ, সোর্সে মেক্সিকো সিটির মেট্রো লাইন 12 কাঠামোগত একটি বিপর্যয়ের কথা উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে যে ট্রেনের জন্য উড়াল কাঠামো কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন। সাধারণ বাসের জন্য তৈরি ব্রিজের পিলারের চেয়ে ট্রেনের ব্রিজের পিলারগুলো খালি চোখে অনেক বেশি ভারী এবং বিশাল দেখায়, আর এখানেই খরচের সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয়। তার মানে শুধু ওপরের যানবাহনটা আলাদা নয়, নিচের পুরো কংক্রিট আর রডের কাঠামোটাকেই আমূল বদলে ফেলতে হয়। একদম। তবে শুধু কংক্রিটের কারণেই কি 5 গুণ খরচ বেড়ে যায়? আমি যতদূর জানি রেল লাইনের ক্ষেত্রে আরও অনেক প্রযুক্তিগত বিষয় যুক্ত থাকে। আনুষঙ্গিক খরচের পার্থক্যটাও বিশাল। বিআরটি বা বাসের জন্য ফ্লাইওভারের ওপর মূলত একটি মসৃণ কংক্রিটের স্ল্যাব আর লেন বোঝানোর জন্য একটু রঙের দরকার হয়। হ্যাঁ, জাস্ট একটা ঢালাই করা রাস্তা। কিন্তু ট্রেনের ক্ষেত্রে আপনাকে ভারী লোহার ট্র্যাক বসাতে হবে। ট্র্যাক পরিবর্তন করার জন্য সুইচ লাগবে, স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম বসাতে হবে এবং একাধিক ট্রেনের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য কোটি কোটি টাকার জটিল সব সেফটি ইকুইপমেন্ট বা সুরক্ষা সরঞ্জাম যোগ করতে হবে। বাসের জন্য এসবের কোনো দরকারই নেই। আর ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য তো বিশাল জায়গাও লাগে। শহরের ভেতরে রেল ইয়ার্ড বা ডিপোর পেছনেই তো বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে যাওয়ার কথা। এটাই হলো আরেকটা বড় লুকায়িত খরচ। ট্রেন তো আর কাজ শেষে রাস্তার পাশে পার্ক করে রাখা যায় না। ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং রাখার জন্য বিশাল একটি রেল ইয়ার্ড বানাতে হয়, যা শহরের মাঝখানে পাওয়াটা প্রায় অসম্ভব। ঠিক। মেক্সিকো সিটির মতো ঘনবসতিপূর্ণ শহরে এত বিশাল জায়গা অধিগ্রহণ করে ইয়ার্ড তৈরি করতেই $50 মিলিয়ন বেশি খরচ হতে পারে। কিন্তু রুট 10-এর এই এলিভেটেড বাসের ক্ষেত্রে অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি কাজ করা হয়েছে। সেটা কি? বাসগুলো দিনভর উড়াল সড়কের ওপর দিয়ে চলাচল করে, আর যখন দিন শেষে বিশ্রাম বা রক্ষণাবেক্ষণের দরকার হয়, তখন সাধারণ একটা র্যাম্প বা ঢালু রাস্তা দিয়ে সেগুলো সোজা নিচের রাস্তায় নেমে আসে। ওয়াও, সিম্পল কিন্তু দারুণ বুদ্ধি। এরপর শহরের আগে থেকেই তৈরি করা সাধারণ বাস ডিপোগুলোতেই সেগুলো রাখা যায়। এর জন্য নতুন করে 1 ইঞ্চি জমিও অধিগ্রহণ করার প্রয়োজন পড়েনি বা কোনো ইয়ার্ড বানানোর পেছনে $1 মিলিয়ন খরচও হয়নি। এই পুরো সিস্টেমের আরেকটি দিক হচ্ছে ইকোনমিজ অফ স্কেল বা বৃহৎ উৎপাদনের সুবিধা, যার কারণে যানবাহন কেনার খরচও অনেক কমে যায়। হ্যাঁ, ওই দিকটাও খুব ইন্টারেস্টিং। ট্রেনের বগি সাধারণত প্রতিটি নির্দিষ্ট শহরের রাস্তার মাপ এবং চাহিদার জন্য কাস্টম মেড বা বিশেষ ফরমাইশ দিয়ে বানাতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু বাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মডেলের হাজার হাজার কপি কারখানায় একসাথে তৈরি হয়। রাইট। রুট 10-এর জন্য যে 26টি বাস কেনা হয়েছিল, সেগুলো মেক্সিকো সিটির জন্য দেওয়া 500টি ইউতং ট্রলি বাসের বিশাল একটি অর্ডারের ছোট অংশ মাত্র। অনেকগুলো বাস একসাথে কেনার কারণে বিপুল পরিমাণ ডিসকাউন্ট পাওয়া সম্ভব হয়েছে। ফলে একটি লাইট রেল ট্রেনের 20%-এরও কম খরচে এই অত্যাধুনিক বাসগুলো কেনা গেছে। এই সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার সুবিধাই হল খরচের লাগাম টেনে ধরার সবচেয়ে বড় হাতিয়ার। পুরো শহরের অর্থনীতির সাপেক্ষে চিন্তা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আচ্ছা। সোর্সের মতে মেক্সিকো সিটির পরিবহন বাজেট ছিল প্রায় $5.5 বিলিয়ন। এ পুরো প্রজেক্টটি সেই বাজেটের মাত্র 4% ব্যবহার করেছে।
কিন্তু যদি এখানে এলিভেটেড রেল বানানো হতো তবে তা অন্যান্য প্রজেক্টের টাকা শুষে নিয়ে মোট বাজেটের 10 থেকে 20% একাই খেয়ে ফেলত। কিন্তু একটা জায়গায় এসে খটকা থেকেই যায়। কোন জায়গায়? সস্তায় কাজ সারতে গিয়ে কি সেবার মান নিয়ে আপোস করা হচ্ছে না? মানে টাকা বাঁচাতে গিয়ে সস্তা এবং সাধারণ মানের বাসের উপর ভরসা করা কি দীর্ঘমেয়াদে একটি আধুনিক শহরের জন্য সঠিক কৌশল হতে পারে? ট্রেন যে মসৃণ এবং দ্রুতগতির সেবা দেয়, বাস কি তার কাছাকাছি যেতে পারবে? এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। শুধু টাকা বাঁচানোই তো আর মেগা প্রজেক্টের উদ্দেশ্য হতে পারে না। সেবার মান বা কর্মক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় কর্মক্ষমতার দিক থেকেও এই এলিভেটেড বাস ব্যবস্থাটি মোটেও পিছিয়ে নেই। সত্যি। গতির কথায় যদি ধরি, রুট 10 মাটির ওপরের সাধারণ বিআরটির চেয়ে প্রায় 27% বেশি দ্রুত চলে। অর্থাৎ ট্রাফিক সিগন্যাল এবং জ্যাম না থাকায় এটি ঘন্টায় প্রায় 5 কিলোমিটার বেশি গতিতে চলতে পারে। ঘণ্টায় 5 কিলোমিটার শুনতে হয়তো খুব বেশি বড় পার্থক্য মনে হচ্ছে না, কিন্তু প্রতিদিনের যাতায়াতে এর প্রভাবটা তো বিশাল হওয়ার কথা। এর সরাসরি প্রভাব পড়ে পরিবহন ব্যবস্থার সেবার পরিধি বা ক্যাচমেন্ট এরিয়ার ওপর। 1 ঘন্টার যাত্রায় সাধারণ বিআরটি যতদূর যেতে পারত, এই এলিভেটেড বিআরটি তার চেয়ে 5 কিলোমিটার বেশি দূরে যেতে পারে। মানে আরও অনেক বেশি মানুষের সুবিধা পাচ্ছে। হ্যাঁ, এর মানে হল জ্যামমুক্ত হওয়ার কারণে শহরের আরও অনেক দূরবর্তী এলাকার মানুষ 1 ঘন্টার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছনোর সুবিধা পাচ্ছে। এটি শহরের পরিধিকে জ্যামিতিক হারে বাড়িয়ে দেয়। আর ক্যাপাসিটির দিকটা? যদি ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটির কথা বলি, তা নির্ভর করে দুটি বিষয়ের উপর: গাড়ির আকার এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কত ঘন ঘন গাড়ি আসছে। ট্রেনের আকার অনেক বড় এবং এতে অনেক যাত্রী ধরে, কিন্তু ট্রেনের বিপুল ওজনের কারণে এর মোমেন্টাম বা গতিশক্তি অনেক বেশি থাকে। তাই এমার্জেন্সি ব্রেক করলেও ট্রেন থামাতে অনেক বেশি দূরত্ব এবং সময় লাগে। চালক তার চোখের সামনে যতটুকু দেখতে পান তার চেয়েও বেশি দূরত্ব লাগে একটি চলন্ত ট্রেন পুরোপুরি থামাতে। এটা তো একটা বিশাল সেফটি ইস্যু। একদম। এই পদার্থবিজ্ঞানের নিয়মের কারণেই নিরাপত্তার স্বার্থে দুটি ট্রেনের মাঝে অন্তত 90 সেকেন্ডের একটা সেফটি বাফার বা দূরত্বের গ্যাপ রাখতেই হয়। কিন্তু এলিভেটেড বাসের ক্ষেত্রে তো এমন কোনো যান্ত্রিক সীমাবদ্ধতা নেই। উড়াল সড়কের উপরে কোনো সিগন্যাল নেই। পাশ থেকে হঠাৎ করে কোনো সাধারণ গাড়ির লেন ভেঙে সামনে চলে আসারও ভয় নেই। ঠিক তাই। বাসের ওজন ট্রেনের চেয়ে অনেক কম হওয়ায় এরা খুব দ্রুত ব্রেক করতে পারে। তাই এদের ক্ষেত্রে ট্রেনের মতো এত বড় সেফটি বাফার বা দূরত্বেরও প্রয়োজন হয় না। তার মানে বাসগুলো অনেক ঘন ঘন আসতে পারবে? হ্যাঁ, অত্যন্ত ঘন ঘন বাস স্টেশনে আসতে পারে। কোনো যানজট বা বাইরের উপদ্রব না থাকায় সাধারণ বিআরটিএ তুলনায় এটি প্রায় 40% বেশি ধারণ ক্ষমতা প্রদান করে। এটি যেন ট্রেনের মতো যানজটমুক্ত নিরবচ্ছিন্ন গতির সুবিধা দিচ্ছে, আবার বাসের মতো ফ্লেক্সিবল বা নমনীয়, দুটোরই সেরা দিকগুলোর একটা দারুণ মিশ্রণ। এই পরিসংখ্যানগুলো সত্যিই চমকপ্রদ। কিন্তু সোর্সের ভিডিওতে একটি নির্দিষ্ট সমস্যার কথা খুব পরিষ্কার করে বলা হয়েছে, যা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। কোন সমস্যাটার কথা বলছেন? সাধারণ রাস্তায় তো বাসগুলোকে একটার পেছনে আরেকটা জটলা পাকাতে দেখা যায়, যাকে পরিবহন বিজ্ঞানের ভাষায় বাস বাঞ্চিং বলে। মানে একটি বাস স্টেশনে দেরি করলে পেছনের সব বাস এসে ভিড় করে। এই এলিভেটেড রাস্তায় কি সেই জটলার ঝুঁকি থেকে যাচ্ছে না? খুব সূক্ষ্ম একটি দিক তুলে ধরেছেন। যে কোনো সিস্টেমেরই কিছু সীমাবদ্ধতা থাকে, এবং সোর্সে খুব স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে যে এই ব্যবস্থাটি শতভাগ ত্রুটিমুক্ত নয়। বাস বাঞ্চিংয়ের সমস্যা এই উড়াল সড়কও হতে পারে। হ্যাঁ, হতেই পারে। ধরুন কোনো স্টেশনে যাত্রীদের ওঠানামায় একটু বেশি সময় লাগলো বা হুইলচেয়ার যাত্রীর কারণে দেরি হলো, তখন পেছনের বাসগুলো স্বাভাবিকভাবেই এসে জটলা পাকাতে পারে। কিন্তু সাধারণ রাস্তার তুলনায় এখানে এই সমস্যার হার এবং তীব্রতা অনেক কম। কারণ এখানে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর নেই। একদম ঠিক, কারণ এখানে বাইরের ট্রাফিক, লাল বাতি, পথচারী বা রাস্তার ওপর অন্য কোনো গাড়ি পার্কিংয়ের কোনো ঝামেলা নেই। পরিবেশটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হওয়ায় পুরো ব্যবস্থাটি অনেক বেশি সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে। পুরো বিষয়টির বিভিন্ন দিক তো আমরা বিস্তারিত জানলাম। তাহলে সামগ্রিকভাবে এই সিস্টেমের নির্যাস আমরা কিভাবে টানতে পারি? এই এলিভেটেড বিআরটি কে আধুনিক শহরের যানজট নিরসনের চূড়ান্ত সমাধান? চূড়ান্ত বা একমাত্র সমাধান বলাটা আসলে ভুল হবে।
যেখানে সত্যি সত্যি ধারণ ক্ষমতার চরম পর্যায়ে প্রয়োজন, অর্থাৎ প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াত রয়েছে এবং প্রচুর বাজেট আছে, সেখানে আন্ডারগ্রাউন্ড মেট্রো বা হেভি রেলের কোনো বিকল্প নেই। সেটা তো বটেই। কিন্তু মেক্সিকো সিটির এই করিডোরের মতো এমন অনেক রুট আছে যেখানে চাহিদা মাঝারি স্তরের, নতুন করে রাস্তা প্রশস্ত করার মতো কোনো জায়গাই অবশিষ্ট নেই, আবার শহরের বাজেটও অত্যন্ত সীমিত। ঠিক এই ধরনের নির্দিষ্ট পরিস্থিতির জন্যই এলিভেটেড বিআরটি একটি চমৎকার হাইব্রিড সমাধান হিসেবে কাজ করে। রাইট। এটি প্রমাণ করে যে শুধুমাত্র প্রচলিত ধারণায় আটকে না থেকে প্রতিটি সমস্যার নিজস্ব ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বুঝে কাস্টমাইজড সমাধান বের করাটা কতটা জরুরি। শহরের জন্য একটা দারুণ চিন্তার খোরাক তৈরি হয়। কেমন সেটা? আমরা সবসময় ট্রেডিশনাল বা চিরাচরিত চিন্তার ফ্রেমে এতটাই আটকে থাকি যে অনেক সহজ এবং সাশ্রয়ী সমাধান আমাদের চোখ এড়িয়ে যায়। মেক্সিকো সিটি যদি বাসকে শূন্যে ভাসাতে পারে, তবে আমাদের ভাবতে হবে আমাদের আধুনিক শহরের আর কোন কোন নিত্যদিনের ব্যবস্থাকে আমরা মাটির স্তর থেকে সম্পূর্ণ আলাদা করে নতুনভাবে সাজাতে পারি। পয়েন্টটা কিন্তু দারুণ। পার্কিং ব্যবস্থা, পথচারীদের হাঁটার রাস্তা, নাকি শহরের জটিল ডেলিভারি সিস্টেম। শুধুমাত্র ট্রেন মানে উড়াল সড়ক আর বাস মানে রাস্তা, এই পুরনো ছক থেকে বেরিয়ে আসতে পারলেই হয়তো শহরের অনেক বড় বড় সংকটের সহজ সমাধান সম্ভব। চমৎকার বলেছেন। আউট অফ দ্য বক্স চিন্তা করাটা খুব জরুরি। শেষ করছি, নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।